প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 এইচএস পরীক্ষার্থী, তোমাদের এইচএস পরীক্ষাকে কেন্দ্র করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট পেজ অর্থাৎ এসি 1 নম্বর পেজ, এই পেজের আমি এমসিকিউ এবং এসিকিউ ক্লাস নিয়ে এলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। কলেজ পর্যন্ত তোমরা আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে এবং তার সঙ্গে বলে দিই, এই কয়েকদিন যাবৎ অর্থাৎ তোমাদের এইচএস পরীক্ষা পর্যন্ত ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল এবং সমস্ত প্রকার এবিটি এর সলিউশনের ক্লাস পেতে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তো সমস্ত বিষয়ের উপর আর্টস সায়েন্স কমার্সের, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এসি 1 নম্বর পেজ তোমরা খুলে বের করে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করে নাও। তো দেখো আমরা এসি 1 নম্বর পেজ, ঠিক আছে, এসি 1 নম্বর পেজ, এই পেজের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখো এই দিকে লেখা রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর পেজ, এটা হচ্ছে 1 নম্বর পেজ। যাই হোক, তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, আর আমি এখানে উত্তরগুলো পেন দিয়ে দাগিয়ে নিয়েছি বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওর টাইমিংস কম করার জন্য। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হয়ে যাবে বারুচ। ওকে, অপশান এ হবে সঠিক উত্তর। 1 দাগের প্রশ্নের 2 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে নেহেরু। ঠিক আছে, নেহেরু হচ্ছে ইনি জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা। পরের প্রশ্ন দেখো, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা 8। ঠিক আছে, সার্কের সদস্য সংখ্যা 8। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1972 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখো, গ্লান্সত এবং পেরেস্ত্রিকা এই দুটি নীতির প্রবক্তা হলেন, অপশান এ হবে সঠিক উত্তর, গর্বাচেভ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। ঠিক আছে, তারপরে দেখো ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। ঠিক আছে, তাহলে কি হলো, আরেকবার বলছি, ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন এই কথাটি? একে আয়ার। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানে কত নম্বর ধারায় হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। এই 1987 সালেই কিন্তু লোক আদালতটা গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে আছে কি আছে? মূল, আপিল এবং পরামর্শদান এলাকা, এই 3টি জিনিস রয়েছে সুপ্রিম কোর্টে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থাপনায় সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত। নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে? 1986 সালে। উত্তর হবে 1986 সাল। কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কে? দায়িত্বশীল থাকে লোকসভার কাছে, মানে কার কাছে থাকে আর কি? লোকসভার কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। নেক্সট প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, এই কথাটি বলেছেন আইভার জেনিংস কিন্তু এটা বলেছেন, বা এটা এই উক্তিটা ইনার। নেক্সট পেজে দেখো কি বলা রয়েছে, লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে অপশান ডি 552 জন। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন কে হবে? লোকসভার অধ্যক্ষ, ইনি কিন্তু দেখান। ঠিক আছে, কোনো বিল অর্থ বিল কিনা, ঠিক আছে, ইনার দায়িত্ব এটা দেখার। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, কলকাতা পৌর নিগমের আইন প্রণীত হয়েছিল 1993 সালে। এই 1993 সালেই কিন্তু কলকাতা পৌর নিগম আইন প্রণয়িত হয়। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? দেখো এটা নেক্সট প্রশ্ন, এই যে প্রশ্নটার উত্তর হবে বিডিও। তারপর নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক 5 জন। ঠিক আছে, প্রাচীন ভারতের পৌর আসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়, অপশান বি হবে সঠিক উত্তর, মেগাস্থিনিসের বিবরণে। ঠিক আছে, তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ প্রশ্নগুলো দেখে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
এসিকিউ এখান থেকে আরম্ভ হচ্ছে। সুয়েজ সংকট কবে দেখা দেয়? আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্ক্রিনে উঠবে, তোমরা লক্ষ্য রাখো, ওখান থেকে তোমরা দেখে দেখে খাতায় লিখে নেবে। আর আমি এখানে পূর্ণ বাক্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি টাইপিং করছি না সময় কমানোর জন্য, তোমরা এগুলো যখনই পরীক্ষার খাতায় উত্তর লিখবে পূর্ণ বাক্যে লিখবে। তো দেখো 1956 সালে সুয়েজ সংকট কবে দেখা দেয়, তাহলে লিখবে কি সুয়েজ সংকট দেখা দেয় 1956 সালে, এরকম করে পূর্ণ বাক্যে লিখবে। অথবা প্রশ্ন দেখো কিউবার সংকট কবে দেখা দেয়, এখানে এইটা উত্তরটাও লিখবে কি পূর্ণ বাক্যে, না কিউবার সংকট দেখা দেয় 1962 সালে, তাহলে কি লিখবে কিউবার সংকট দেখা দেয় 1962 সালে। স্ক্রিনে দেখো শুধু 1962 সাল বলে উঠছে, ঠিক আছে, 1962, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে পটসডাম সম্মেলনকেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবেই হচ্ছে চিহ্নিত করা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো দাঁতা তো ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? আচ্ছা, এটা একটু গুছিয়ে লিখবে, কি লিখবে, দাঁতাদের অর্থ হলো বিবাদমান সম্পর্কে অবমাননের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করে অধিপত্তি বিস্তারের প্রচেষ্টা, এটাই হচ্ছে প্রধান পার্থক্য। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আমরা দেখব কি, এখানে দেখো কি বলা রয়েছে, SAFTA সাপটা কথাটির পূর্ণ রূপ, এটা কিন্তু তোমরা ছেড়ে ছেড়ে বলবে। SAFTA এর হচ্ছে মানে কথাটির পূর্ণরূপ বা এর ফুল ফর্ম কি? এসতে হবে সাউথ, এতে হবে অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এফতে হবে কি না, এফতে হবে ফ্রি, আর টিতে হবে ট্রেড, আর এতে হবে এরিয়া, ঠিক আছে। তো ওই পূর্ণ নামটা ওখানে স্ক্রিনে উঠছে, সাউথ অ্যাসোসিয়েশন ফ্রি ট্রেড এরিয়া, বোঝা গেল। অথবা প্রশ্ন দেখো GATT বা গ্যাট কথাটির সম্পূর্ণ নাম লেখো। আরেকবার বলছি, জিতে কি লিখবে, জিতে লিখবে জেনারেল, এতে লিখবে এগ্রিমেন্ট, আর তারপরে অন দিয়ে লিখবে কি টিতে ট্র্যাফেস, অ্যান্ড তারপরে লিখবে কি আবার টি আছে যেহেতু, তো ওখানে লিখবে কি না ট্রেড, ওকে। তো এটাই লিখবে, তাহলে কি হলো জেনারেল অ্যাসেসমেন্ট অন ট্র্যাফার্স অ্যান্ড ট্রেড, ওকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, CTBT কবে স্বাক্ষরিত হয়? এটার উত্তরটা লিখবে 1996 সালের 10 সেপ্টেম্বর বা 10ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। এটি একটি চুক্তি, এটি স্বাক্ষরিত হয় আর কি। নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা, দেখো সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন কে না জিয়াউর রহমান কিন্তুই প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন। পরের প্রশ্ন দেখো জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন বা কিভাবে হয় আর কি, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9টি সদস্য রাষ্ট্র, ঠিক আছে, মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় ওই উপস্থিত ও ভোটদানকারী সংখ্যা গরিষ্ঠ সদস্যর দ্বারা সমর্থিত হলে বা মানে তাদের যদি সম্মতি থাকে আর কি, ঠিক আছে, তখন কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হিসাবে নিযুক্ত হন। এটা তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম এবং ওটা ওখানে স্ক্রিনে উঠছে, দেখে নাও, ঠিক আছে, তোমরা ওটা খাতায় লিখে নেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা, দেখো কি বলা রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? এটা খুবই সহজ, 111টি, তোমরা জানো 111টি ধারা রয়েছে, ঠিক আছে। অথবা প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? লিখবে কি, এটাও একটু বড় রয়েছে, লিখবে কি যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান, এটাই তোমরা লিখে দেবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা, বর্তমানে আছি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তাহলে বর্তমানে আছি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? এটাও খুব সহজ, তোমরা জানো অনেকে, যারা জানো না বলে দিচ্ছি, 5টি, এটা লিখে দেবে উত্তর 5টি, পূর্ণবাক্যে এগুলো সবই দেবে। তারপরে দেখো অথবা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? তারপরে লিখবে কি 193টি, এই প্রশ্নের উত্তর কিন্তু হবে 193, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? 193টি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্যের রাষ্ট্র কয়টি ভোট দিতে পারে? এটার উত্তরটা হবে 1টি করে ভোট দিতে পারে, 1টি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো অথবার প্রশ্ন, দেখো কি বলা রয়েছে, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন বা এই উক্তিটি কার? অধ্যাপক
কে না অধ্যাপক গেটেলের উক্তি এটা। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, অভিলেখ আদালত কি? এটা একটু বড় রয়েছে, তোমরা লেখো। দেখো, নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে। এভাবে এটা লিখবে সংজ্ঞা। তারপরে উদাহরণটা দেবে কি, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, এই দুটো, ঠিক আছে, উদাহরণ দিয়ে দিবে। নিজে যদি কোনো অবমাননা করো, তোমার নিজের অবমাননার জন্য এই কোর্ট হচ্ছে তোমাকে শাস্তি দিতে পারে, এটাই হচ্ছে অভিলেখ আদালত, ঠিক আছে। তো উদাহরণ আমাদের ক্যালকাটা হাইকোর্ট রয়েছে আর সুপ্রিম কোর্ট রয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায় আদালত, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট অথবা প্রশ্ন, পরমাদেশ। পরমাদেশ যেটাকে বলা হয় ইংলিশে কিন্তু ম্যান্ডেটরিজম, কথার অর্থ কী? ঠিক আছে, আমরা আদেশ দিচ্ছি, এই কথাটার অর্থ কী না আমরা আদেশ দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা হয়? ইমপিচমেন্ট পদ্ধতি। কি না ইমপিচমেন্ট পদ্ধতি। এক্ষেত্রে বলে রাখি, শুধু যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা হয় এই ইমপিচমেন্ট পদ্ধতিতে তাই নয়, যারা ওই যে নির্বাচন কমিশনার হয়, ঠিক আছে, নির্বাচন কমিশনার হয় বা নির্বাচন কমিশনারের যে মুখ্য আধিকারিক হয়, আইএএস অফিসার ছাড়া নির্বাচন কমিশনার হয় না। তোমরা এটা জানো, আশা করি। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। তো নির্বাচন কমিশনার যারা হয় তাদেরকেও যদি বহিষ্কার করা হয়, তখনই আবার এই একই জিনিস অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতি প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে যে রাজ্যের নির্বাচন কমিশনারকে বের করা হয় সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রীর মানে সহমত লাগে বা সই লাগে, যাই বলো না কেন, ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতির সই লাগে, এবং তখনই কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতি কার্যকর হয় এবং ওই নির্বাচন কমিশনারকে বহিষ্কৃত করা হয়। ঠিক এমনিভাবেই এখানে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে যদি অপসারিত বা বহিষ্কৃত করা হয়, সেক্ষেত্রে এই ইমপিচমেন্ট পদ্ধতি প্রয়োগ করা হয়, কিন্তু এক্ষেত্রে কোনো মুখ্যমন্ত্রীর সই লাগে না, ঠিক আছে। তো তারপরে দেখো, সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? নেক্সট প্রশ্ন, এটা 13 দাগের প্রশ্ন, ঠিক আছে। এটার উত্তরটা তোমরা জানো, যারা জানো না বলে দিচ্ছি, 360 নম্বর ধারায়। 360 নম্বর ধারায় কিন্তু সংবিধানের 360 নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। অথবা প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়, এটাই তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রণ্য বলে কাকে চিহ্নিত করা হয়? এটা কি হবে না প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী 14 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে প্রধানমন্ত্রীকে। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, ক্ষুদে জেলা শাসক কাকে বলা হয়? ঠিক আছে, এটাও খুব সহজ, এসডিওকে বলা হয়। মহকুমা শাসককে বলা হয় বা এসডিওকে ক্ষুদে জেলা শাসক বলা হয়। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সংসদ আশা করি তোমরা জানো, বিধানসভার ভোটার তালিকাভুক্তদের নিয়েই কিন্তু গ্রাম সংসদটা গঠিত হয়, ঠিক আছে। মানে বিধানসভার ভোটার তালিকাভুক্ত বলতে যতজন মানুষ রয়েছে ওই বিধানসভা এলাকাকে কেন্দ্র করে, ঠিক আছে, সেই সমস্ত মানুষকে নিয়েই কিন্তু এই তোমার যে এই যে গ্রাম সংসদরা গঠিত হয়। অথবা প্রশ্ন দেখো, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? ঠিক আছে, শেষ প্রশ্ন, এলাকার সব ভোটারদের নিয়েই কিন্তু গ্রাম সভা গঠিত হয়, এটা তোমরা পূর্ণবাক্যে দিয়ে দিবে। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। আমরা নেক্সট পেজে সলভ করাবো। এছাড়া তোমাদের অন্যান্য আর্টস, কমার্স, সায়েন্স তোমরা যে ব্যাকগ্রাউন্ড থেকেই পড়ো না কেন সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে। তো আমার চ্যানেলে সমস্ত সাবজেক্টগুলোর নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, বিষয়গুলোর নাম দিয়ে। ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের এবিটি এর চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ভিডিও ক্লাস এরকম করে পেয়ে যাবে, ঠিক আছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কলেজ পর্যন্ত তোমরা আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ফ্রি অফ কস্ট। আজ এই অবধি।